নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, সহশিক্ষিকা, রসায়ন, বেথুন কলেজিয়েট স্কুল, ক্লাস 12। আমরা আজকে পি ব্লক এলিমেন্টের তৃতীয় পর্বে এসে উপস্থিত। প্রথম দুই পর্বে তোমরা দেখেছিলে 15 নম্বর গ্রুপের বৈশিষ্ট্য এবং নাইট্রোজেনের ধর্ম এবং নাইট্রোজেনের যে যৌগ তাদের ধর্মগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের এই পর্বের আলোচনাতে আমরা ফসফরাস এবং তাদের যৌগ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথমেই বলি যে ফসফরাসের যে বিভিন্ন বহুরূপগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাদা ফসফরাস, লাল ফসফরাস, কালো ফসফরাস, বেগুনি ফসফরাস ইত্যাদি। আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হলো সাদা ফসফরাস এবং লাল ফসফরাস। প্রথমে শুরু করব সাদা ফসফরাস দিয়ে। দেখো, ফসফরাইট বা অস্থি ভস্মের সাথে কোক এবং বালি মিশিয়ে বদ্ধ বৈদ্যুতিক চুল্লিতে যদি উচ্চ তাপমাত্রায় আমরা উত্তপ্ত করি তাহলে সাদা ফসফরাস তৈরি হয়। প্রথম পর্বে ক্যালসিয়াম ফসফেটের সাথে সিলিকা বা বালির বিক্রিয়া হয়ে ফসফরাস পেন্টক্সাইড তৈরি হয়। পরবর্তী ধাপে কোক দ্বারা সেটি বিজারিত হয়ে ফসফরাস তৈরি করে। এটা হলো সাদা ফসফরাস। সাদা ফসফরাসের সম্পর্কে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এর গঠন। দেখো, একটা ফসফরাসের অণুর মধ্যে 4টে ফসফরাসের পরমাণু থাকে, অর্থাৎ এর সংকেত হচ্ছে P4। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম N2 হিসাবে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে P4 হিসাবে। এবার এই P4 যখন থাকে, ফসফরাসের ভ্যালেন্স অরবিটাল হচ্ছে 3s2 3p3। এবার 3s2 3p3 এর মধ্যে 3s2 তে যে দুটো ইলেকট্রন থাকে তারা ফসফরাসের মাথার উপরে এভাবে নিঃসঙ্গ ইলেকট্রনের আকারে থাকে। তাহলে বাকি পড়ে থাকে কারা? বাকি পড়ে থাকছে 3p তে যে 3টে ইলেকট্রন ছিল তারা বাকি 3টে p এর সাথে ফসফরাসের সাথে সংযুক্ত হয়ে তৈরি করবে এই P4 অণুটি। এবার খেয়াল করো, প্রতিবারই আমরা জানি যে px py pz এরা নিজেদের মধ্যে 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এটা এক্সপেক্টেড যে ফসফরাসের মধ্যে PPP এই বন্ধন যেটা তৈরি হয়েছে সেটাও হবে 90 ডিগ্রি, কিন্তু সেটা 90 ডিগ্রি না হয়ে তার মান দাঁড়ায় 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি হওয়ার কারণে যেটা তৈরি হয় অ্যাঙ্গুলার স্ট্রেস, এই ফসফরাসের অণুর মধ্যে তৈরি হয় অ্যাঙ্গুলার স্ট্রেস। সেই কারণে ফসফরাস ভীষণ রকম সক্রিয় এবং ভীষণ রাসায়নিক বিক্রিয়া করতে চায়। এই রাসায়নিক বিক্রিয়া করার ফলে ও কি চায়? বিক্রিয়া দ্বারা নিজেকে স্টেবল করতে চায়। সেই কারণে সাদা ফসফরাস, তোমরা মনে রাখবে, সাদা ফসফরাস অতিরিক্ত সক্রিয়। এবার আমরা আসি এর ভৌত ধর্মে। দেখো, সাদা ফসফরাস তখন এর রং সাদা হবে, এটা বুঝতে পারছো। এটা মোমের মতন দেখতে হয়, নরম, এর গন্ধ রসুনের মতন, সাদা রঙের কেলাসিত কঠিন পদার্থ। যদি দীর্ঘদিন ধরে একে প্রশ্বাসের সাথে তুমি গ্রহণ করো, আমরা যদি কেউ গ্রহণ করি, তাহলে চোয়াল এবং গালের যে হাড় সেটা ক্ষয়ে যায়। একে বলা হয় ফসিজ। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ফসফরাস অণুর দুটোই খুব কম। কেন বলতো? এদের মধ্যে যে ভ্যান্ডারওয়াল ফোর্স কাজ করে সেটি দুর্বল, সেই কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই কম হয়। সাদা ফসফরাস জলে অদ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে এটি দ্রবীভূত হয়। ইথার, অ্যালকোহল ইত্যাদিতে সাদা ফসফরাস দ্রবীভূত হতে পারে। এবার চলে আসি সাদা ফসফরাসের রাসায়নিক ধর্ম। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম সাদা ফসফরাস বেশ সক্রিয় একটি পদার্থ। এটি অত্যন্ত সক্রিয় এবং সাধারণ তাপমাত্রায় বাতাসের যে অক্সিজেন তার সাথে বিক্রিয়া করে ফসফরাস ট্রাই অক্সাইড গঠন করে, আর উচ্চ তাপমাত্রায় এটি তৈরি করে ফসফরাস পেন্টক্সাইড। ধাতুর সাথে এরা বিক্রিয়া করতে পারে এবং তৈরি করে ফসফাইড যৌগ। মনে করে দেখো, নাইট্রোজেন যখন ধাতুর সাথে বিক্রিয়া করেছিল তখন তৈরি করেছিল নাইট্রাইড যৌগ। একই রকম ভাবে ফসফরাস যখন বিক্রিয়া করবে তখন তৈরি করবে ফসফাইড যৌগ। এই যে ফসফাইড যৌগ সেটি কেমন একটুখানি দেখে নিই চলো। রিয়াকশনগুলো: সোডিয়ামের সাথে যখন ফসফরাস বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম ফসফাইড Na3P। ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করবে ক্যালসিয়াম ফসফাইড Ca3P2।
ধাতুর মতন এটি অধাতুর সাথেও বিক্রিয়া করে, যেমন বিভিন্ন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। হ্যালোজেনের সাথে যদি ফসফরাস বিক্রিয়া করে তাহলে ট্রাইহ্যালাইড যৌগ এবং পেন্টাহ্যালাইড যৌগ তৈরি করতে পারে। ফসফরাস হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ফসফরাস ট্রাইহ্যালাইড এবং ফসফরাস পেন্টাহ্যালাইড তৈরি করে, যার মধ্যে অন্যতম তোমাদের পরিচিত যৌগ হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। এছাড়াও সাদা ফসফরাস সালফারের সাথেও বিক্রিয়া করে বিভিন্ন রকম যৌগ তৈরি করে, যেমন P2S3, ডাইফসফরাস ট্রাইসালফাইড, ডাইফসফরাস পেন্টাসালফাইড, P4S3, P4S7 ইত্যাদি তৈরি করে, যার মধ্যে আমরা P4S3 অর্থাৎ টেট্রাফসফরাস ট্রাইসালফাইড এর নামটা মনে রাখবো, কারণ এটি দেশলাই শিল্পে ব্যবহৃত হয়। ক্ষারের সাথে বিক্রিয়া, এটি অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তীব্র ক্ষারের সাথে যখন তীব্র ক্ষার তার গাঢ় জলীয় দ্রবণের সাথে যদি ফসফরাসকে উত্তপ্ত করা হয় তাহলে ফসফিন এবং সোডিয়াম হাইপোফসফাইট লবণ তৈরি হয়। কেমন? P4 এর সাথে NaOH এবং জলের বিক্রিয়াতে PH3 NaH2PO2 তৈরি হয়। এই NaH2PO2 নাম হচ্ছে সোডিয়াম হাইপোফসফাইট লবণ। এখানে দেখো ফসফরাস বাঁদিকে 0 অক্সিডেশন স্টেটে রয়েছে, PH3 তে -3 অক্সিডেশন স্টেটে এবং NaH2PO2 এখানে ফসফরাস +1 স্টেটে রয়েছে। এটি একটি ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা অসামঞ্জস্য বিক্রিয়া। বিজারণ ধর্মে আসবো। সাদা ফসফরাস তীব্র বিজারক পদার্থ এবং অন্যকে বিজারিত করে এটি নিজে কি হয় বলতো? জারিত হয়। কি জারিত হয়ে কি তৈরি করে? ফসফরাস অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড তৈরি করে। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। তাহলে এটি আমরা মনে রাখবো নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদির সাথে বিক্রিয়া করে ফসফরাস বা সাদা ফসফরাস কি তৈরি করে? নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি। এছাড়াও কপার সালফেট সিলভার নাইট্রেটের সাথে দ্রবণের সাথেও এটি বিক্রিয়া করে কপার এবং সিলভারের অধক্ষেপ ফেলে। এবার আসি আমরা লাল ফসফরাসে। লাল ফসফরাস সাদা ফসফরাসকেই 573 কেলভিন উষ্ণতায় যদি কোল গ্যাস বা নিষ্ক্রিয় মাধ্যমে উত্তপ্ত করা হয় তাহলে লাল ফসফরাস আমরা পাই। লাল ফসফরাস মানে তার বুঝতে পারছো যে তার রং হলো লালচে। এবার নিচে এই লাল ফসফরাসের ছবিটা রয়েছে, দেখো এখানে লাল ফসফরাস কিন্তু একটা জায়েন্ট অনুরূপে থাকে, পরপর নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে একটা বড় যৌগ তৈরি করে। কেমন? এটার ফলে এদের যে অ্যাঙ্গুলার স্ট্রেস, সাদা ফসফরাসের যে অ্যাঙ্গুলার স্ট্রেসটা ছিল সেটা বহুলাংশে কমে যায় এবং এটি স্টেবল। সেই কারণে এর রাসায়নিক সক্রিয়তা, লাল ফসফরাসের যে রাসায়নিক সক্রিয়তা সেটি সাদা ফসফরাসের তুলনায় অনেকটাই কম। ভৌত ধর্মে আসি। এটি ধূসর বর্ণের, উজ্জ্বল, এর কোনো গন্ধ নেই, এর বিষক্রিয়াও নেই, কেলাসিত কঠিন পদার্থ। আচ্ছা, যদি আমরা সাদা ফসফরাসের সাথে তুলনা করে পড়ি, দেখো সাদা ফসফরাসের গন্ধ ছিল রসুনের মতন এবং ওর একটা বিষক্রিয়া রয়েছে। জল এবং জৈব দ্রাবকে লাল ফসফরাস অদ্রাব্য, সাদা ফসফরাস কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। লাল ফসফরাসকে যদি আমরা গরম করি তাহলে সেটি সাদা ফসফরাসে পরিণত হবে। এর গলনাঙ্ক সাদা ফসফরাসের তুলনায় অনেকটা বেশি, যেহেতু এটা জায়ান্ট মলিকিউল হিসাবে থাকে ফলত এর গলনাঙ্ক সাদা ফসফরাসের তুলনায় বেশি হয়। আর যেটা মনে রাখবো, লাল ফসফরাস তার স্ট্রাকচারের জন্যই সাদা ফসফরাসের তুলনায় অনেক বেশি সুস্থিত। চলে আসি রাসায়নিক ধর্মে। লাল ফসফরাস সাদা ফসফরাসের থেকে সুস্থিত, সে তো তোমাদের আগেই বলেছি। তবে এটিও উচ্চ উষ্ণতায় অক্সিজেনের মধ্যে জ্বলে ওঠে এবং ফসফরাস পেন্টাঅক্সাইড তৈরি করে। P4 5O2 এর সাথে বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে P4O10 ফসফরাস পেন্টাঅক্সাইড তৈরি করে। উত্তপ্ত অবস্থাতে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ট্রাইহ্যালাইড গঠন করতে পারে। আমরা মনে রাখবো এই ফসফরাস ক্ষারের সাথে কোনো বিক্রিয়া করে না। ফসফরাসের ব্যবহারে আসি। ফসফরাসকে আমরা দেশলাই শিল্পে ব্যবহার করে থাকি। জিঙ্ক ফসফাইড ইঁদুর মারার বিষ হিসাবে ব্যবহার হয়, আর ক্যান্সারের
অসুখে ফসফরাস ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করে থাকি। এরপর আমরা আসব ফসফরাসের যৌগ ফসফিনে। ফসফিন তোমাদের একটু আগেই আমি বলেছি যে সাদা ফসফরাসকে কার্বন ডাই অক্সাইড বা কোল গ্যাসের নিষ্ক্রিয় পরিবেশে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ সহ উত্তপ্ত করা হয় তাহলে ফসফিন গ্যাস পাওয়া যায়। এই ইকুয়েশনটা একটু তোমরা হাতে প্র্যাকটিস করে রাখবে। ধাতব ফসফাইডের আদ্র বিশ্লেষণ করলেও আমরা ফসফিন পাই, যেমন ক্যালসিয়াম ফসফাইড বা অ্যালুমিনিয়াম ফসফাইড, একে যদি জল দিয়ে বা লঘু অ্যাসিড সহযোগে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে ফসফিন পাওয়া যায়। ফসফরাস অ্যাসিড যার সংকেত হচ্ছে H3PO3, তাকেও যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা ফসফিন পাই। আর ফসফরাস ট্রাইক্লোরাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি বিজারণ করা হয় ফসফিন পেতে পারি। ফসফিনের গঠন দেখো, আমরা অ্যামোনিয়ার গঠন পড়েছিলাম, অ্যামোনিয়ার গঠনের মতোই ফসফিনেরও একই রকম গঠন, এটাও sp3 হাইব্রিডাইজড এবং s ইলেকট্রন দুটো মাথার উপরে লোন পেয়ার হিসাবে থাকে, সেই কারণে এটির আকার সমচতুস্তলকীয় না হয়ে পিরামিডীয় আকার ধারণ করে ফসফিন। কেমন? ফসফিনকে আমরা কোথায় ব্যবহার করি? সমুদ্রের জলের মধ্যে পাহাড় আছে কিনা বা সেখানে কোনো বিপদ আছে কিনা সেটা বোঝার জন্য হোমস সংকেত রূপে আমরা ফসফিনকে ব্যবহার করে থাকি। মনে রাখবো ফসফিন হচ্ছে তীব্র বিজারণশীল, অর্থাৎ অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। কেমন? আচ্ছা দেখো, ফসফিন যদি কপার সালফেটের সাথে বা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে বা মার্কিউরাস ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে মার্কিউরিক ফসফাইড, কপার ফসফাইড এই অধক্ষেপগুলো ফেলে। আবার দেখো, এটি নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক অক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে ফসফরিক অ্যাসিডে পরিণত হয়, অর্থাৎ নিজে জারিত হয়ে ফসফরিক অ্যাসিডে পরিণত হয়। নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইডকে এটি নাইট্রোজেনে বিজারিত করে। চলে আসবো ফসফিনের শোষকে। ব্লিচিং পাউডারের জলীয় দ্রবণে ফসফিন সম্পূর্ণ শোষিত হতে পারে। এবার আসবো ফসফরাস ট্রাইক্লোরাইডে। ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হচ্ছে PCl3। ঠিক PH3 যেমন দেখতে ছিল পিরামিড আকার, PCl3কেও দেখতে সেরকমই পিরামিডের মতন হয়। এখানে ফসফরাস সেটি sp3 হাইব্রিডাইজড বা sp3 সংকরায়িত। কি করে তৈরি করা হয়? পরীক্ষাগারে শুষ্ক ক্লোরিন গ্যাসের প্রবাহে যদি সাদা ফসফরাসকে আমরা উত্তপ্ত করি তাহলে PCl3 তৈরি হয়। ভৌত ধর্মে আসি আমরা। এটি বর্ণহীন কিন্তু ঝাঝালো গন্ধ বিশিষ্ট তরল পদার্থ, আর্দ্র বাতাসে ধূমায়িত হয়। কেন বলতো? আর্দ্র বাতাসে এটি HCl গ্যাস উৎপন্ন করে, আর তোমরা জানো যে HCl গ্যাস জলীয় বাষ্পের সাথে যখন মেশে তখন এটি খুব ছোট 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 কুয়াশার তৈরি করে। সেটা সেই কারণে কন্টিনিউয়াসলি এর ওপর থেকে সাদা ধোঁয়া নির্গত হতে থাকে। এর রাসায়নিক ধর্মে যদি আসি, PCl3 জলের সাথে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে ফসফরাস অ্যাসিড তৈরি করে, H3PO3 তৈরি করে। PCl3 গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্লোরোসালফোনিক অ্যাসিড তৈরি করে। ক্লোরোসালফোনিক অ্যাসিডের সংকেত মনে রাখবে তোমরা, ClSO2OH, ClSO2OH তৈরি করে। বিভিন্ন জৈব পদার্থকে এটি, যেমন অ্যাসিটিক অ্যাসিড বা ইথানল, এই ধরনের যে জৈব যৌগগুলো আছে তাদের সাথে বিক্রিয়া করে OH গ্রুপকে Cl দ্বারা প্রতিস্থাপিত করে। এগুলো তোমরা অর্গানিকে আবারও পড়বে। ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব ক্লোরাইড যৌগ তৈরি করে, যেমন সিলভার বা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি তৈরি করে। চলে আসবো ফসফরাস পেন্টাক্লোরাইডে। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হচ্ছে PCl5। এখানে ফসফরাস 5টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে
যুক্ত হয়ে টিবিপি স্ট্রাকচার তৈরি করেছে, যেখানে অ্যাক্সিয়াল পজিশনে দুটো ক্লোরিন এবং ইকুইটোরিয়াল পজিশনে তিনটি ক্লোরিন পরমাণু রয়েছে। এর হাইব্রিডাইজেশন স্টেট কি? sp3d1। ফসফরাস পেন্টাক্লোরাইডের ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব। এটি হালকা হলুদ বর্ণে কিন্তু ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট কেলাসিত পদার্থ। মনে রেখো তোমরা, গ্যাসীয় অবস্থায় এটি অণুর মতন দেখতে হলেও কঠিন অবস্থায় এটা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ চার্জ অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসাবে থাকে। ক্যাটায়নটা হচ্ছে PCl4 প্লাস, অ্যানায়নটা হচ্ছে PCl6 মাইনাস। তাহলে PCl4 প্লাস যেখানে, সেখানে ফসফরাস sp3 হাইব্রিডাইজড অবস্থায় রয়েছে, আর PCl6 মাইনাস যে অর্থাৎ অ্যানায়নটির মধ্যে ফসফরাস sp3d2 হিসাবে রয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে এটি চতুস্তলকীয় এবং দ্বিতীয় ক্ষেত্রে এটি sp3d2 সংকরায়িত হওয়ার জন্য অষ্টতলকীয় আকৃতি নেয়। তাই গলিত অবস্থায় PCl5 তড়িৎ পরিবহন করে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। গলিত অবস্থায় PCl5 তড়িৎ পরিবহন কেন করে? কারণ এটি ক্যাটায়ন এবং অ্যানায়নে যেহেতু বিভাজিত হয়ে যেতে পারে, সেই কারণে এটি তড়িৎ পরিবহন করতে পারে। রাসায়নিক ধর্মে আসি। PCl5 এর তাপীয় স্থায়িত্ব অত্যন্ত কম। এটি সহজেই তাপ দিলেই এটি PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনে বিয়োজিত হয়ে যায়। জলীয় বাষ্পের উপস্থিতিতে এটি আর্দ্র বিশ্লেষিত হয়, নিয়ে প্রথমে ফসফরাস অক্সিক্লোরাইড এবং পরে ফসফরিক অ্যাসিডে পরিণত হয়। এটিও হাইড্রক্সিল গ্রুপযুক্ত যৌগের সাথে বিক্রিয়া করে OH কে রিমুভ করে এবং ক্লোরিন পরমাণুকে সেই জায়গায় নিয়ে আসে। ফসফরাস পেন্টক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে ফসফরাস অক্সিক্লোরাইড এবং থায়োনিল ক্লোরাইড গঠন করে। থায়োনিল ক্লোরাইডের সংকেত মনে রাখবে তোমরা SOCl2। এবার ফসফরাসের অক্সাইড যৌগগুলোকে নিয়ে একটু পড়াশোনা করব আমরা, ঠিক আছে? আচ্ছা দেখো, ফসফরাসের অক্সাইড, প্রথমে দু রকম ফসফরাসের অক্সাইড নিয়ে কথা বলবো। একটা হচ্ছে P4O6 আর একটা হলো P4O10। ফসফরাস ট্রাই অক্সাইড এবং ফসফরাস পেন্টক্সাইড কেমন দেখতে হয় আমরা একটু দেখে নিই। ফসফরাস, 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 এই চারটে ফসফরাস। এবার এদের সাথে অক্সিজেন কিভাবে যুক্ত থাকে দেখো। এই একটা অক্সিজেন POP, POP, POP হলো। এবার কটা অক্সিজেন হলো? একটা, দুটো, তিনটে, চারটে। একটা অক্সিজেন POP এইভাবে উপরের তলে আর একটা এইভাবে অবস্থান করে, ঠিক আছে? তাহলে এটা কার স্ট্রাকচার হলো? P4O6 ফসফরাস ট্রাই অক্সাইড। এবার ফসফরাস পেন্টক্সাইডের ছবিটা দেখাই তোমাদেরকে। চারটে ফসফরাস, চার কোণে, এবং তার সাথে অক্সিজেন আবারও POP, POP এইভাবে থাকবে, ঠিক যেমন করে আগেরটা ছিল সেইভাবে থাকলে কটা দেখো অক্সিজেন, 6টি অক্সিজেন দেখতে পাচ্ছি। এবার বাকি চারটে অক্সিজেন ফসফরাসের সাথে ডাবল বন্ড করে অবস্থান করে। কেমন? আচ্ছা, এখানে দেখো ফসফরাসের যোজ্যতা এখানে 3, সেই জন্য 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এখানেও ফসফরাস একটা, দুটো, তিনটে। এখানেও ফসফরাস একটা, দুটো, তিনটে বন্ধন তৈরি করেছে, এখানেও তাই। তাহলে ফসফরাসের যোজ্যতা এখানে কত? 3। কিন্তু P4O10 বা P2O5 যদি আমরা বলি ফসফরাস পেন্টক্সাইড, সেখানে ফসফরাসের যোজ্যতা হলো 5। দেখো 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 এভাবে ফসফরাস ট্রাই অক্সাইড এবং ফসফরাস পেন্টক্সাইড গঠিত হয়। এরপরে চলে যাব ফসফরাস যে সমস্ত অক্সি অ্যাসিড তৈরি করে তার কথায়।
এই ছবিগুলো হাতে এঁকে নাম লিখে লিখে প্র্যাকটিস করবে তোমরা, যাতে পরবর্তীকালে যদি প্রশ্ন আসে সেখান থেকে তোমরা স্ট্রাকচার মনে করতে পারো এবং ছবি আঁকতে পারো। প্রথমেই আমি দেখাবো H3PO2। আমি পরপর সংকেতগুলো লিখছি। H3PO2, H3PO3, এরপরে আমি নাম বলবো H3PO4, H3PO5। এইভাবে পড়লে তোমরা ভুলে যাবে না। প্রথমটা ফসফরাস, দেখো প্রত্যেকেরই সেন্ট্রাল অ্যাটমকে ফসফরাস, ঠিক আছে? আচ্ছা, এবার ছবি আঁকার সময় আমি মনে রাখবো যে ফসফরাসের একটা বন্ধনী পি ডাবল বন্ড ও এটা থাকবে। তাহলে পি ডাবল বন্ড ও তৈরি করলাম, পি ডাবল বন্ড ও, এটা প্রথম করে নেব আমরা। আরেকটা যেটা থাকবেই সেটা হচ্ছে পি এর সাথে OH বন্ড, তাহলে POH বন্ধনী আরেকটা হবে। একে নিয়ে আমরা POH, 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 ঠিক আছে? আচ্ছা দেখো, এবারে আমরা এক এক করে দেখতে থাকি। প্রথম যৌগে পি, তার সাথে দুটো অক্সিজেন, তিনটে হাইড্রোজেন, দুটো অক্সিজেন এসে গেছে, হাইড্রোজেন এখনো দুটো বাকি, তাহলে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। খেয়াল করে দেখো তো যে এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত? 2 2 4 +1 +1 +1, তার মানে ফসফরাস এখানে +1 অক্সিডেশন স্টেটে রয়েছে। পরেরটা দেখো, ফসফরাস এখানে তিনটে হাইড্রোজেন, তিনটে অক্সিজেন, তার মধ্যে দুটো অক্সিজেন যৌগর মধ্যে অলরেডি প্রেজেন্ট, তাহলে পরেরটা কি হতে পারে? POH, PH। তাহলে হাইড্রোজেন কটা হলো? তিনটে, ফসফরাস একটা, আর অক্সিজেন মোট একটা, দুটো, তিনটে, ঠিক আছে? তাহলে এখানে যদি ভাবি ফসফরাসের অক্সিডেশন স্টেট কত, বের করে ফেলো। 2 2 4 5 6 +3, তার মানে ফসফরাসের অক্সিডেশন স্টেট এখানে +3। পরবর্তীতে এসো H3PO4, H3PO4, তাহলে অক্সিজেন অলরেডি দুটো বন্ধনীতে এসে গেছে, আরো দুটো রয়েছে, হাইড্রোজেন একটা বন্ধনীতে এসেছে এবং আরো দুটো হাইড্রোজেন প্রেজেন্ট। তাহলে দুটো অক্সিজেন এবং দুটো হাইড্রোজেন মিলে কি তৈরি করবে? OH, OH বন্ধনী, ঠিক আছে? এই যৌগে যদি ফসফরাসের অক্সিডেশন স্টেট দেখতে হয়, তাহলে দেখো চারটে অক্সিজেন রয়েছে, তাহলে চারটে অক্সিজেন মানে -8, আর হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন +1 করে যদি হয়, তাহলে ফসফরাসের এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে +5। পরবর্তী যৌগেতে এসো H3PO5, দুটো অক্সিজেন, তাহলে দুটো OH, OH বন্ধন রইল, তাহলে কি হলো? ফসফরাস একটা, অক্সিজেন একটা, দুটো, তিনটে, চারটে, হাইড্রোজেন তিনটে, তাহলে আরো একটা অক্সিজেন কি হবে এই যৌগের মধ্যে আমাকে দেখাতে হবে। এই যে আর একটা অক্সিজেন, সে কি করে জানো? পাইরক্সো বন্ড তৈরি করে, ঠিক আছে? পারক্সো বন্ধনী তৈরি করে এই যে অক্সিজেনটা। তাহলে এই বন্ধনীটাকে আমি আরেকবার আঁকি, পুরো যৌগটাকেই আরেকবার আমি আঁকি। এই ফসফরাস ডাবল বন্ড ও, OH, OH, এই ও বন্ধনী, এটাকে আমরা কি বলে থাকি? পারক্সো বন্ধনী, ঠিক আছে? আচ্ছা, এখানেও ফসফরাস কোন অক্সিডেশন স্টেটে আছে? -2 -2 -2 -1 -1, তাহলে 2 2 4 5 6 7 8 -8 +3, তার মানে ফসফরাস এখানে +5 স্টেটে অবস্থিত, ঠিক আছে? তাহলে স্ট্রাকচার হলো। এখানে মাথায় রাখবো যে দুটো কথা, সেটা হচ্ছে এরা সবসময়ই +1 এবং +3 স্টেটে যারা রয়েছে তারা খুব ভালো বিজারক পদার্থ, নিজে জারিত হয়ে ফসফরাস +5 স্টেটে যেতে চায়, ফলত এরা বিজারণশীল হবে, বিজারণ ধর্মযুক্ত, বিজারক পদার্থ, এটা মনে রাখবো আমরা, কেমন? আচ্ছা, এবারে যেটা মনে রাখবো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এদের নাম। একদম প্রথম H3PO2 এর নাম হচ্ছে
ফসফরাস অ্যাসিড, হাইপো ফসফরাস অ্যাসিড। দ্বিতীয় H3PO3, যার নাম হচ্ছে অর্থো ফসফরাস অ্যাসিড। 3 নম্বর H3PO4, যার নাম হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড। আর একদম লাস্টে H3PO5 যেখানে রয়েছে, সেখানে পারক্সো বন্ধন থাকার কারণে এর নাম হচ্ছে পারক্সো মোনোফসফরিক অ্যাসিড। এর নাম হচ্ছে পারক্সো মোনোফসফরিক অ্যাসিড। মনে থাকবে তাহলে? তাহলে এই অংশটুকু আশা করি তোমাদের ভুল হবে না। কেমন? তাহলে হাইপোফসফরাস অ্যাসিড, সেখানে একটা পি ডাবল বন্ড ও বন্ধনী রয়েছে, একটা OH বন্ধনী রয়েছে। এবার এই একটা OH বন্ধনীর জন্য এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 1, এবং এটি কিন্তু বিজারণ ধর্মের। এই কারণে দেখো PH বন্ধনী যে তৈরি হয়েছে, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা, এই বন্ধনীটা মানে PH বন্ধনী যেটা, সেটা খুব একটা স্টেবল নয়। এটা তাপেও বিয়োজনে অংশগ্রহণ করে, তাপ দিলে বিয়োজিত হয়ে যায়, তাহলে হাইড্রোজেন লিবারেট করছে, ফলত এটা বিজারক পদার্থ হিসাবে কাজ করবে। পরবর্তী ক্ষেত্রে দেখো অর্থোফসফরিক অ্যাসিড, যেখানে ফসফরাস +3 স্টেটে রয়েছে, সেখানেও একটা পি ডাবল বন্ড ও আর দুটো POH বন্ধনী রয়েছে। তাহলে এর ক্ষারগ্রাহিতা কত হলো? এর ক্ষারগ্রাহিতা হলো 2। কেন? কারণ এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা বেরিয়ে যেতে পারে H+ আয়ন রূপে। আর PH বন্ধনীর জন্য থাকার জন্য অর্থোফসফরাস অ্যাসিড যেটা, সেই অর্থোফসফরাস অ্যাসিডও কিন্তু বিজারণ ক্ষমতা যুক্ত। লাস্ট যে দুটো আমি করেছি +5+5, এটা নিশ্চয়ই বিজারণ ক্ষমতা এদের মধ্যে থাকবে না। আর এখানে অর্থোফসফরিক অ্যাসিড যে তৈরি হয়েছে H3PO4, H3PO4 এর 3টে OH বন্ধনী থাকার কারণে 3টে H+ লিবারেট হতে পারে, এবং এর ক্ষারগ্রাহিতা হচ্ছে +3, এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 3। কেমন? আচ্ছা, নেক্সট আমরা যাব আরো 4টে তোমাদের অক্সি অ্যাসিড, ফসফরাসের আরো 4টে অক্সি অ্যাসিড নিয়ে আলোচনা করব। H4, প্রথমে আমি সংকেতগুলো লিখে রাখি, H4P2O5, এভাবে তোমরাও করো, মনে রাখতে এবং স্ট্রাকচার করতে তোমাদের সুবিধা হবে। কেমন? H4P2O7, H4P2O8। আগে স্ট্রাকচার করব, তারপরে তার অক্সিডেশন স্টেট বার করব, তারপরে তাদের নাম জানবো। একদম প্রথমে দেখো, এই যে ফসফরাস আর এখানে একটা ফসফরাস, খেয়াল করে দেখো P2 আছে, মানে এরা দুজনেই একই রকম এনভায়রনমেন্টে আছে, মানে দুটো ফসফরাসেরই সমসংখ্যক হাইড্রোজেন এবং সমসংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে। ঠিক আছে? এবং তোমাদের আমি এটাও বলেছি যে ফসফরাসের সাথে একটা পি ডাবল বন্ড ও এই বন্ধনী থাকবেই। ঠিক আছে? আর একটা কি বন্ধনী থাকবে বলেছি? POH বন্ধনী থাকবে। তাহলে POH বন্ধনী আমি এঁকে ফেললাম। কেমন? তাহলে এই যে দুটো ফসফরাস, তার মানে এক একটা ফসফরাসের দুটো হাইড্রোজেন এবং দুটো অক্সিজেন পরমাণু নিশ্চয়ই পাবো আমরা। দেখো, দুটো অক্সিজেন পরমাণু পেয়ে গেছি, বাকি রয়ে গেছে আর একটা করে হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন 4টের মধ্যে 4টেই হয়ে গেল, 1 2 3 4। অক্সিজেন, ফসফরাস তো দুটো প্রথম থেকেই ছিল, অক্সিজেনের 5টা পরমাণুর মধ্যে 1টা 2টো 3টে 4টে পরমাণু অলরেডি এসে গেছে, আর একটা বাকি রয়েছে। এই একটা ফসফরাস এবং ফসফরাসের মধ্যে ব্রিজ তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়টা একে দেখো, P2, তার মানে আবার এই পি দুটো মৌল। আচ্ছা, অক্সিজেন কটা আছে? 6টা, তার মানে প্রত্যেকটা ফসফরাসের সাথে
তিনটে করে অক্সিজেন পরমাণু এবারে থাকবে, কেমন? তাহলে প্রথমটা এঁকে ফেলি, পি ডাবল বন্ড ও তো থাকবেই আমরা জানি, তাহলে পি ডাবল বন্ড ও এঁকে ফেললাম। একটা পিওএইচ বন্ধনী থাকবে, পিওএইচ বন্ধনীও এঁকে ফেললাম, হয়ে গেছে। আচ্ছা, এবারে হাইড্রোজেন কটা আছে? চারটে, একটা দুটো হয়েছে, তাই তো, আরো দুখানা রয়েছে। আর ফসফরাস দুটো হয়ে গেছে, অক্সিজেন ছটা, তার মধ্যে একটা দুটো তিনটে চারটে হয়ে গেছে, তাহলে 5 6 নিশ্চয়ই আরেকটা পিওএইচ বন্ধন থাকবে। দেখো তো এবার হলো, এবার কটা হলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা অক্সিজেন, চারটে হাইড্রোজেন, দুটো ফসফরাস, কমপ্লিট। তাহলে ফসফরাস ফসফরাস পি পি বন্ধনী রইল। পরেরটাতে এসো, ফসফরাস ফসফরাস চারটে হাইড্রোজেন আর 7টা অক্সিজেন রয়েছে, আবার অড নাম্বারে অক্সিজেন রয়েছে, তার মানে অড নাম্বারে রয়েছে মানে আমি কি ধরবো? যে ফসফরাস আর ফসফরাসের মধ্যে একটা ব্রিজ করে রয়েছে অক্সিজেন। এবার পি ডাবল বন্ড ও বসাও, পরপর বসাতে থাকো, দেখো কেমন সুন্দর মিলে যাবে। ও এইচ ও এইচ, তাহলে হাইড্রোজেন কটা হলো? একটা দুটো তিনটে চারটে, ফসফরাস দুটো এবং অক্সিজেন 7টা, 1 2 3 4 5 6 7 নম্বর অক্সিজেন। ঠিক আছে, এবারে আমরা লাস্ট মলিকিউলটা দেখব, ফসফরাস ফসফরাস ডাবল বন্ড ও ডাবল বন্ড ও OH OH আর আরো একটা হাইড্রোজেন আছে, তার মানে OH OH। হাইড্রোজেন চারটে মিললো, অক্সিজেন কটা হয়েছে? 6টা, 1 2 3 4 5 6, তাহলে দুটো অক্সিজেন এখনো রয়েছে। এই দুটো অক্সিজেন কোথায় বসবে? এই দুটো অক্সিজেন ফসফরাসের মধ্যে পারক্সো বন্ধনী তৈরি করে এখানে থাকবে। ঠিক আছে, তাহলে এই ছিল এই চারটে স্ট্রাকচার। এবার আমরা জারণ স্তরটা বার করি, অক্সিডেশন স্টেট বার করি, চলো। তাহলে -2 -2 -1, কারণ এটা দুটোরই ভাগ হয়েছে, তাহলে -2 -2 -1 মানে -5, -5 আর এখানে +2, তার মানে ফসফরাস এখানে +3 জারণ স্তরে রয়েছে। ঠিক আছে, পরেরটা দেখো, H3P2O6, এখানে ফসফরাসের জারণ স্তর দেখো, 2 2 4 5 6, দুটো হাইড্রোজেন, তার মানে +4। এখানে দেখো 2 2 4 5 6 7 7 -7 +2, তাহলে ফসফরাস হচ্ছে +5। এখানে দেখো ফসফরাস 2 -2 -2 -2 -1, তাহলে 2 2 4 5 6 7 -7 আর হাইড্রোজেনের +1 +1, তাহলে +2, -7 +2, তাহলে ফসফরাসের জারণ স্তর হচ্ছে +5। যেমন তোমাদেরকে আগেও বলেছিলাম যে +3 +4 এরা কেমন ধর্ম দেখাবে? এরা বিজারণ ধর্ম দেখাবে। এবার আমরা এদের নামগুলো দেখে নেব। একদম প্রথমটা H4P2O5, যার নাম হচ্ছে পাইরোফসফরাস অ্যাসিড, এর নাম হচ্ছে পাইরোফসফরাস অ্যাসিড। দ্বিতীয়টায় আসি, H4P2O6, এর নাম হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড, হাইপোফসফরিক অ্যাসিড। H4P2O7, এর নাম পাইরোফসফরিক অ্যাসিড। এবং নিশ্চয়ই এটার নাম তোমরা বলতে পারবে, যেখানে পারক্সো বন্ধনী আছে এর নাম বলবো পারক্সো ডাইফসফরিক অ্যাসিড, পারক্সো ডাইফসফরিক অ্যাসিড। বোঝা গেল? তাহলে চেষ্টা করবে তোমরা এইভাবে পরপর যৌগগুলোকে রেখে তাদের স্ট্রাকচার বের করার, কেমন? আচ্ছা, এবারে লাস্ট পরেরটা তোমাদেরকে একটু দেখাই।
আর দুটো অক্সি অ্যাসিডের নাম আমরা জানবো, যার মধ্যে একটা হচ্ছে সাইক্লোমেটা ফসফরিক অ্যাসিড। সাইক্লোমেটা ফসফরিক অ্যাসিড। সাইক্লোমেটা ফসফরিক অ্যাসিড। আর একটা আমরা জানবো পলিমেটা ফসফরিক অ্যাসিড। পলিমেটা ফসফরিক অ্যাসিড। দেখো নাম দুটো আগে লিখলাম এটা মনে রাখার জন্য যে এটা মেটা ফসফরিক অ্যাসিড। এইচ মনে রাখবে, HPO3 হোল 3, আর এর সংকেত হচ্ছে HPO3 কেমন? সাইক্লো বলা হয়েছে, বুঝতে পারছো? তারপরে স্ট্রাকচারটা লিনিয়ার হবে না, স্ট্রাকচার কেমন হবে? সাইক্লিক হবে। কেমন দেখতে হবে দেখাই চলো তোমাদের। PO ঠিক আছে? তাহলে এইচ এখনো দেখায়নি তোমাদের, পি আর ও, তাহলে PrO3 হয়েছে, বাইরে কত আছে? 3টে, তাই তো? তাহলে ফসফরাস কটা থাকবে? 3টে ফসফরাস আমি এঁকে ফেলেছি। অক্সিজেন কটা থাকবে? 9টা। তোমরা জানো ফসফরাস মানে তার একটা ডাবল বন্ড ও থাকবে। হয়েছে? এবার হাইড্রোজেন আসবো। হাইড্রোজেন রয়েছে মানে কি থাকবে? OH বন্ধনী থাকবে, OH থাকবে। হলো? তাহলে HPO3 হোল 3 বা সাইক্লোমেটা ফসফরিক অ্যাসিডের গঠন কেমন? সাইক্লিক। এবার চলে আসবো পলিমেটা ফসফরিক অ্যাসিড। এটাও মন দিয়ে দেখো কেমন দেখতে হয়। ফসফরাস অক্সিজেন, ফসফরাস অক্সিজেন, ফসফরাস অক্সিজেন। এটা হোল N, ফসফরাস রয়েছে, অক্সিজেন তার মানে ডাবল বন্ড করে থাকবে, আর কি থাকবে? একটা OH বন্ধনী থাকবে। কেমন? তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা 10টা এই ফসফরাসে এই 10টা অক্সি অ্যাসিডের স্ট্রাকচার নাম, এগুলো তোমরা খাতায় বারবার লিখে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে নানা রকম প্রশ্ন আসতে পারে। যেমন কোনো একটা অ্যাসিডের নাম তুলে দিয়ে তাদের বিজারণ ধর্মী না এরা জারণ ধর্মী, সেই প্রশ্ন থাকতে পারে। এদের অক্সিডেশন স্টেট জানতে চাইতে পারে, এদের মধ্যে ব্রিজ তৈরি করে কারা, সেগুলো জানতে চাইতে পারে। কেমন? তো এরপরে আমরা আসব যে আমাদের নেক্সট টপিকে, যেটা হচ্ছে অক্সো অ্যাসিডগুলির বৈশিষ্ট্য। এবার এই যে অক্সো অ্যাসিডগুলো আমরা দেখলাম, তাদের বৈশিষ্ট্যগুলো একবার আলোচনা করে নেব। একদম প্রথমেই দেখো, আমি তো তোমাদেরকে বলেইছি যে ফসফরাসের সাথে ফসফরাস এই যে যৌগগুলো বা অক্সি অ্যাসিডগুলো তৈরি করে, তারা প্রত্যেকেই sp3 হাইব্রিডাইজড অবস্থায় থাকে। যেহেতু sp3 হাইব্রিডাইজড, সেজন্য এদেরকে দেখতে কেমন হয়? এরা চতুস্তলকীয় ভাবে বা চতুস্তলকীয় আকার দেখায়। নেক্সট হচ্ছে সমস্ত অ্যাসিডেই একটি করে পি ডাবল বন্ড ও এবং আরেকটি POH বন্ধন দেখা যাবে। যে অ্যাসিডে ফসফরাসের জারণ অবস্থা +5 এর তুলনায় কম, অর্থাৎ +1 বা +3, সেখানে পি ডাবল বন্ড ও এবং POH বন্ধন ছাড়াও PH বা PP বন্ধন থাকতে পারে। দেখেছো তোমরা? কিন্তু কখনোই দুটো একসাথে থাকবে না। যে সমস্ত অ্যাসিডে পিএইচ বন্ধনী আছে তারা বিজারণ ধর্ম প্রকাশ করে। PH এই বন্ধনীর সংখ্যা যত বাড়তে থাকে
তত বিজারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। এবার এখানটায় দেখো পিএইচ যে বন্ধনী, এই বন্ধনীটি একটি সমযোজী বন্ধন, তা সত্ত্বেও বিজারণ ধর্ম প্রকাশ করে বা বিজারণ ধর্ম যে দেখায়, তার কারণটা কি জানো? এই যে পিএইচ বন্ধনীটা খুব দুর্বল একটি বন্ধনী, সহজেই বিয়োজিত হতে পারে, সহজেই বন্ধনীটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, মানে হাইড্রোজেন পিএইচ বন্ধনীটি যেহেতু দুর্বল বন্ধনী, সেজন্য সহজেই এটি বিয়োজিত হয়ে যেতে পারে, এবং বিয়োজিত হয়ে গেলেই হাইড্রোজেন বেরিয়ে যাবে, ফলত এই যৌগগুলো বিজারণ ধর্ম প্রকাশ করতে পারবে। এবং যেটা বললাম তোমাদের, যে যত বেশি পিএইচ বন্ধনী গঠন হবে তত কিন্তু বিজারণ ধর্ম বাড়বে। +1, +3 এবং +4 জারণ অবস্থায় যে সমস্ত অ্যাসিডগুলো রয়েছে তারা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বা অসামঞ্জস্য বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। যেমন এখানে যদি উদাহরণস্বরূপ H3PO3 কে দেখা যায়, তাহলে সেটি ভেঙে গিয়ে ফসফিন এবং H3PO4 তৈরি করে। একটা পার্ট জারিত হয়, অপর পার্টটি বিজারিত হয়। OH গ্রুপ যেখানে রয়েছে তারা আয়নিত হয়ে H+ আয়ন তৈরি করে, কিন্তু ফসফরাসের সাথে সরাসরি যে হাইড্রোজেন যুক্ত রয়েছে সে তো আয়নিত হতে পারে না, ফলত কটা H+ আয়ন তৈরি করেছে সেই সংখ্যা গুণে আমরা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা জানতে পারি। অর্থাৎ যদি 3টে POH বন্ধন থাকে, তাহলে সেই অ্যাসিডের, সেই অক্সি অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হলো 3। যদি 2টো থাকে OH বন্ধনী, তাহলে তার ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। এইভাবে আমরা ক্যালকুলেশন করি। দেখো মেটাফসফরিক অ্যাসিড সেটি মনোমার হিসাবে অবস্থান করে না, দেখেছো? সেটি বলয়াকার ট্রাইমার হতে পারে বা সরল রৈখিক পলিমার হিসাবে থাকতে পারে, কিন্তু কখনোই মনোমার হিসাবে এদেরকে দেখা যায় না। H3PO2, H3PO3 এবং H3PO4 এদের তিনটির বিজারণ ক্ষমতা হ্রাসের ক্রম যদি জানতে চাওয়া হয়, তাহলে সবচেয়ে ভালো বিজারণ ক্ষমতা কার? H3PO2, তারপরে H3PO3 এবং তারপরে হচ্ছে H3PO4। এটা কেন হলো বলো তো? কারণ H3PO2 এর সাথে দেখো PH বন্ধনীর সংখ্যা 2টো, H3PO3 তে PH বন্ধনের সংখ্যা 1টা, আর H3PO4 এ কোনো PH এই বন্ধনী নেই। যেহেতু H3PO2 তে PH বন্ধনীর সংখ্যা সবচেয়ে বেশি, সেজন্য এর বিজারণ ক্ষমতাও সব থেকে বেশি। যদি এই অ্যাসিড তিনটের আম্লিকতা হ্রাসের ক্রম জানতে চাওয়া হয়, তাহলে এখানেও সবচেয়ে ভালো আম্লিক হলো H3PO2, তারপরে H3PO3 এবং সবশেষে হচ্ছে ফসফরিক অ্যাসিড বা H3PO4। এটা কেন হয় দেখো, H3PO2 তে ফসফরাসের সাথে একটা অক্সিজেন ডাবল বন্ড করে রয়েছে এবং আরেকটা অক্সিজেন OH এই বন্ধনীতে রয়েছে। বাদবাকিদের সাথে OH বন্ধনীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আম্লিকতা H3PO2 এর তুলনায় কম হয়ে যায়। ফসফরাস দু ধরনের অক্সো অ্যাসিড তৈরি করতে পারে, একটায় জারণ সংখ্যা হচ্ছে +5, আরেকটায় জারণ স্তর হতে পারে +3। মনে রাখবে তোমরা, +3 যারা, তারা বিজারণ ধর্ম বিশিষ্ট হয়, আর +5 যে অক্সিডেশন স্টেটে যারা থাকে তারা জারণ ধর্ম দেখায়। +3 সহজেই +5 হতে চাইবে, বিক্রিয়া করে +5 হতে চাইবে, তার মানে তার নিজের জারণ সংখ্যা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। নিজের জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানে সেটি অন্যকে বিজারিত করবে। সেই কারণেই +3 জারণ স্তর যুক্ত যে ফসফরাস অ্যাসিড রয়েছে তাদের ধর্ম হলো বিজারণশীল। এবার কিছু প্রশ্ন দেখে নি চলো আমরা। প্রথম প্রশ্নটা বলেছে, কটি ধাপে অর্থ ফসফরিক অ্যাসিড আয়নিত হয়? অপশন হচ্ছে 1, 2, 3 এবং 4। অর্থ ফসফরিক অ্যাসিডে তোমরা জানো যে 3টি OH বন্ধনী থাকে। 3টি যদি OH বন্ধনী থাকে তাহলে এর ক্ষারগ্রাহিতা কত হবে? 3টি, এবং 3টি H+ আয়ন আমরা পাবো। তাহলে উত্তর হচ্ছে C3। পাইরোফসফরিক অ্যাসিডের
ক্ষারগ্রাহিতা। নিশ্চয়ই তোমাদের মনে আছে পাইরোফসফরিক অ্যাসিডে দুটি OH বন্ধনী রয়েছে, তাই জন্য পাইরোফসফরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হলো 2। তাহলে উত্তর হচ্ছে A2। H3PO3 এর আম্লিক প্রোটন সংখ্যা কত? H3PO3 তে দুটি OH বন্ধন রয়েছে, যেহেতু দুটি OH বন্ধন রয়েছে তাই জন্য এর প্রোটন সংখ্যা, এর কটা প্রোটন দিতে পারবে? জলীয় মাধ্যমে দুটো হাইড্রোজেন প্লাস দেবে, সেই কারণে উত্তর হচ্ছে 3এরটা সি, দুটি। নিচের কোনটি একটি বলয়াকার অক্সো অ্যাসিড? কি কি অপশন আছে দেখো, H4P2O7, H4P2O6, H5P5O5 আর H3P3O9। যদি ডিটাকে দেখি আমরা, তাহলে ডিটাকে আমরা এভাবে লিখতে পারি HPO3 তাই তো? তাহলে HPO3 এটাই বলয়াকার অক্সো অ্যাসিডের সংকেত। তাহলে উত্তর হলো ডি, 4-এর উত্তর হচ্ছে ডি। কোন মন্তব্যটি সঠিক নয়? অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বিষাক্ত, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি ক্ষারীয়, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি সুস্থিত, আর অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা জলে বেশি দ্রাব্য। উত্তর দেখো, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বিষাক্ত এই কথাটা ভুল। অ্যামোনিয়া ফসফিনের তুলনায় বিষাক্ত নয়। তাহলে প্রথম উত্তরটাই ভুল, এই মন্তব্যটাই সঠিক নয়। A5-এর এ, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বিষাক্ত। 6 নম্বর প্রশ্নে আসি আমরা। নিচের কোনটিতে PP বন্ধন বর্তমান? H4P2O5, H4P2O7, H4P2O6 এবং ডি হচ্ছে কোনোটাই না। PP বন্ধনী অবস্থিত যদি থাকতে হয় তাহলে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেনকে জোড় সংখ্যায় থাকতে হবে। যেখানে বিজোড় সংখ্যায় আছে অর্থাৎ O5 বা O7, সেখানে অক্সিজেনের ব্রিজ রয়েছে একটা ফসফরাসের মধ্যে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সি, H4P2O6। একদম লাস্ট প্রশ্নে চলে এসেছি আমরা। চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডে POP এর সংখ্যা কত? POP মেটাফসফরিক অ্যাসিড, খেয়াল করো POPO অর্থাৎ কটা পি আছে? 3টে পি আছে। আর অক্সিজেন কটা আছে? 3টে। তাহলে এখানে বন্ধন সংখ্যা কতগুলো? POP বন্ধনের সংখ্যা হচ্ছে 3টে। তাহলে সঠিক উত্তরটি হলো 7-এর সি। পি ব্লক এলিমেন্ট তার যে তৃতীয় পর্ব সেটি এখানে শেষ হলো। ছোট প্রশ্ন যেহেতু আসবে, MCQ যেহেতু আসবে, সেজন্য স্ট্রাকচারগুলো খুব ভালো করে রেডি করবে তোমরা। তার সাথে সাথে হাইব্রিডাইজেশন স্টেট কি আর যৌগগুলোর নাম, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। আজ এই অবধি, নমস্কার।